দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু খবর জানতে চলেছেন যা পুরো মিডল ইস্টের পরিস্থিতি বদলে দিতে চলেছে। আপনারা আজ জানবেন ইরানের পারচিন নিউক্লিয়ার সাইটে হওয়া ভয়াবহ বিস্ফোরণের পিছনের আসল রহস্য। আপনারা জানবেন বাবার দাফনের পর অজ্ঞাতবাস থেকে বেরিয়ে এসে ইরানের নতুন সুপ্রিম লিডার মুস্তাফা কামিনী তার প্রথম বার্তায় কিভাবে শুধু প্রতিশোধ আর প্রতিশোধের কথা বলেছেন। আর সেই সাথে জানবেন কেন হঠাৎ করে ইরানের তেল রপ্তানির গতি এত বেড়ে গেল। হরমুজ প্রণালীতে কি বড় কোনো যুদ্ধের তুফান আসতে চলেছে? আজ এই সমস্ত কিছুর উত্তর বিশ্লেষণ আপনারা পাবেন। দর্শক, প্রথম খবরটি হলো মোস্তাফা খামিনি অবশেষে সামনে এসেছেন এবং বাবার হত্যার চরম প্রতিশোধ নেওয়ার কথা ঘোষণা করেছেন। ইরানের নতুন সুপ্রিম লিডার মুস্তাফা খামিনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামিনির দাফনের পর প্রথমবারের মতো নিজের বার্তা জারি করেছেন। তিনি সেই লাখ লাখ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন যারা তার বাবার জানাজায় অংশ নিয়েছিলেন। মোস্তাফা খামিনি খুব কড়া ভাষায় বলেছেন যে তার বাবা আয়াতুল্লাহ আলী খামিনির রক্ত নির্দোষ ছিল এবং এর চরম প্রতিশোধ নেওয়া হবে। গতকাল 11ই জুলাই সন্ধ্যায় রিলিজ হওয়া প্রেস টিভির হেডলাইনটি পড়লেই আপনারা বুঝতে পারবেন মোস্তাফা তার বার্তায় কি বলেছেন। এই নির্দোষ রক্তের প্রতিশোধ নেওয়া হবে এবং প্রতিশোধ নেওয়াই আমাদের জাতির একমাত্র সংকল্প। তিনি আরও বলেন, মানুষের এই ঐতিহাসিক উপস্থিতি শত্রুদের সমস্ত হিসাব নিকাশ ভুল প্রমাণ করে দিয়েছে। দর্শক, এই বার্তার কিন্তু একটা অন্য দিকও আছে যেটা খুব গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরে মোস্তাফা খামিনিকে নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল। পশ্চিমা মিডিয়া তো রটিয়েই দিয়েছিল যে তিনি হয়তো তার বাবার জানাজাতেই আসবেন না, আর বাস্তবে তিনি আসেনও নি। এরপর রটল যে হয়তো তার সাথেও খারাপ কিছু ঘটে গেছে, তাই তিনি প্রকাশ্যে আসছেন না, কোনো বার্তাও দিচ্ছেন না। যেখানে আলী খামিনির বাকি ছেলেরা এবং আইআরজিসির কমান্ডাররা পর্যন্ত ইরাক থেকে এসে জানাজায় অংশ নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই মানুষের মনে একটা প্রশ্ন উঠছিল, নিরাপত্তার কারণে তিনি যদি সশরীরে সামনে নাও আসেন, অন্তত বাবার মৃত্যুতে জাতির উদ্দেশ্যে একটা বার্তা তো দিতে পারতেন। কিন্তু এখন মনে হচ্ছে মোস্তাফা খামিনি ইচ্ছে করেই দুদিন পার হওয়ার অপেক্ষা করছিলেন। দাফনের পর তৃতীয় দিনে তিনি সেই কথিত অজ্ঞাতবাস থেকে বেরিয়ে এলেন, জানিয়ে পশ্চিমা মিডিয়া এত লাফালাফি করছিল। আর এসেই তিনি সেই ঘোষণাটা দিলেন যার জন্য পুরো বিশ্ব অপেক্ষা করছিল, প্রতিশোধ নেওয়া হবে আর এই রক্ত বৃথা যাবে না। এই ঘোষণার গুরুত্ব কেন এত বেশি জানেন? কারণ এতদিন প্রতিশোধের কথাটা শুধু ইরানের সাধারণ মানুষ বা জানাজায় আসা জনতা বলছিল, কিন্তু এবার খোদ ইরানের সুপ্রিম লিডার এই ঘোষণা দিলেন। তার মানে এটা শুধু একজন ছেলের আবেগের কথা নয়, এটা এখন ইরানের সুপ্রিম লিডারের অফিসিয়াল স্ট্যান্ড। আর এটা আমেরিকা এবং ইসরায়েল উভয়ের জন্যই একটা বিশাল বিপদ সংকেত। কারণ গত 10 ও 11ই জুলাইয়ের রাতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন যে ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে আমেরিকার 1000 মিসাইল আগে থেকেই রেডি আছে এবং আরও হাজারো মিসাইল মোতায়েন করা হবে। ট্রাম্প বলেছিলেন, আমার কিছু হলে আমেরিকান সেনাকে নির্দেশ দেওয়াই আছে, ইরানে এমন ধ্বংসলীলা চালানো হবে যা তারা স্বপ্নেও ভাবেনি। অন্যদিকে আপনারা জানেন যে ইসরায়েলও আমেরিকাকে ইন্টেলিজেন্স রিপোর্ট দিয়ে দাবি করেছে যে ইরান নাকি ডোনাল্ড ট্রাম্পকে হত্যার একটা ছক কষছে। আর ঠিক এমন একটা সময়ে গতকাল 11ই জুলাই দুপুরে মোস্তাফা খামিনির এই প্রতিশোধের বার্তা আমেরিকা এবং ইসরায়েলের বুকে আজ রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। কারণ এখন প্রতিশোধের কথা শুধু রাস্তায় স্লোগান দেওয়া মানুষ বলছে না, স্বয়ং সুপ্রিম লিডার বলছেন। অর্থাৎ ইরান পুরোপুরি যুদ্ধের মোডে চলে এসেছে। কারণ যখন কোনো সমঝোতা বা চুক্তির কথা চলে তখন এভাবে প্রতিশোধের কথা বলা হয় না। এখন আসলে কি হতে চলেছে কেউ জানে না, কিন্তু সামনের কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোস্তাফা খামিনিকে নিয়ে আরও একটা ব্যাপার আপনাদের বুঝতে হবে। গতকাল 11ই জুলাই কেন তার এই বার্তা এলো? কারণ গত পরশু 10ই জুলাই রয়টার্স তাদের একটা রিপোর্টে লিখেছিল যে মোস্তাফা খামিনির এভাবে আড়ালে থাকাটা ইরানের জন্য একটা রাজনৈতিক বোঝায় পরিণত হচ্ছে। জানাজাতেও তিনি নেই, কোনো লিখিত বার্তাও নেই। এতে ইরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে
ধোঁয়াশা তৈরি হচ্ছিল। দেখুন দর্শক, পশ্চিমা মিডিয়ার এই ধরনের রিপোর্টগুলো শুধু খবর নয়, এগুলো একটা মনস্তাত্ত্বিক চাপও তৈরি করে। যদিও এটা নিশ্চিত নয় যে এই রিপোর্টের কারণেই তিনি বার্তা দিয়েছেন, তবে এটা সত্য যে তার অনুপস্থিতি নিয়ে যখন প্রশ্ন চরম পৌঁছিয়েছিল তখনই তিনি এই বার্তাটা দেন। তবে হ্যাঁ, তিনি কিন্তু এখনও ক্যামেরার সামনে আসেননি, শুধু বার্তা পাঠিয়েছেন। যেদিন তিনি সুপ্রিম লিডার হিসাবে প্রথমবার ক্যামেরার সামনে এসে সরাসরি জাতির উদ্দেশ্যে কথা বলবেন, সেই মুহূর্তটা শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্যই একটা ঐতিহাসিক মুহূর্ত হবে। এবার শুনুন দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি। ইরানের পারচিন নিউক্লিয়ার ফ্যাসিলিটি বা পারচিন পরমাণু কেন্দ্রের খুব কাছেই বেশ কয়েকটা জোরালো বিস্ফোরণের খবর সামনে এসেছে। ইরান সরকারের দাবি, যুদ্ধের সময় যেসব পুরনো গোলাবারুদ বেঁচে গিয়েছিল সেগুলো ধ্বংস করার কারণেই এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিন্তু ইরান বিরোধী পক্ষগুলো যারা আছে তারা দাবি করছে অন্য কথা। তাদের মতে এই বিস্ফোরণগুলো পারচিন পরমাণু কেন্দ্রের ভেতরে থাকা সুড়ঙ্গগুলোর প্রবেশ পথের ঠিক কাছেই হয়েছে। অর্থাৎ দুপক্ষ থেকে সম্পূর্ণ দুরকম দাবি করা হচ্ছে। আর সত্যি বলতে এর কোনো নিরপেক্ষ প্রমাণ বা সত্যতা এখনো সামনে আসেনি, কিন্তু ইসরায়েল এটাকে একটা বড় খবর বানিয়ে ফেলেছে। এদিকে এরই মাঝে সিএনএন ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সাথে মিলে নতুন কিছু স্যাটেলাইট ছবির বরাতে এক চাঞ্চল্যকর দাবি করেছে। তারা বলছে আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের যেসব পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছিল, ইরান নাকি সেগুলো আবার মেরামত করে পুরো দমে কাজ শুরু করে দিয়েছে। গতকাল 11ই জুলাইয়ে সিএনএনের এই রিপোর্টটি সামনে আসে, যা একটা আবারও বিরাট বড় প্রশ্ন। এই রিপোর্ট অনুযায়ী আমেরিকান সরকারের নির্দেশে বেশ কয়েক সপ্তাহ ধরে স্যাটেলাইট কোম্পানিগুলো ওই অঞ্চলের ছবির যে প্রকাশ করার বিষয়, সেই প্রকাশের উপরে নিষেধাজ্ঞা জারি রেখেছিল। কিন্তু কিছু সময়ের জন্য সেই নিষেধাজ্ঞা উঠতেই সিএনএন ছবিগুলো খতিয়ে দেখার সুযোগ পায়। এরপর আমেরিকান মিলিটারির অপারেশন আবার শুরু হলে হয়তো আবারও নিষেধাজ্ঞা বসে যেতে পারে। তাহলে এর মানে কি? এর মানে হলো আমেরিকান মিলিটারির অপারেশন যে কোনো সময় আবার শুরু হতে পারে, এটা নিশ্চিত। কারণ দর্শক, সিএনএন দাবি করছে যে পারচিন মিলিটারি কমপ্লেক্সের ভেতরে তালেঘান 2 নামের একটি অংশে বড়সড় গতিবিধি লক্ষ্য করা গেছে। এটা মূলত একটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি। বিশেষজ্ঞরা মনে করেন এই জায়গাটিতেই পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিস্ফোরক জিনিসপত্র সেসব রাখা হতো। আর এখানেই আজ বিস্ফোরণের খবর এসেছে। 22শে জুন এবং 7ই জুলাইয়ের স্যাটেলাইট ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর সেখানে যেসব বড় বড় গর্ত তৈরি হয়েছিল তার আশেপাশে মেরামতের কাজ চলছে। গর্তগুলো এখন ভরাট করা হচ্ছে। এখন যদি এই দাবি সত্য হয়, তবে এর মানে হলো ইরান তাদের নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার বা পরমাণু অবকাঠামো আবার নতুন করে দাঁড় করাচ্ছে। আর এখানেই উঠছে আসল প্রশ্ন, যদি এটা শুধুই পুরনো গোলাবারুদ ধ্বংস করার কাজ হতো, তাহলে 28শে ফেব্রুয়ারির আগেও তো যুদ্ধ থেমেছিল, পরমাণু কেন্দ্র তখন খোলাই ছিল, তখন কেন এগুলো ধ্বংস করা হলো না? নাকি পারচিন নিউক্লিয়ার ফ্যাসিলিটির ভিতর নতুন কোনো মিলিটারি বা নিউক্লিয়ার অপারেশন চলছে? এখন এর কোনো অফিসিয়াল জবাব আসেনি আপাতত, তাই এই খবরটা এখানেই ছাড়ছি। নতুন আপডেট এলে অবশ্যই আপনাদের জানাবো। আচ্ছা, এবার আসি একটা অন্য খবরে, যা থেকে আপনারা বুঝতে পারবেন পর্দার আড়ালে কি বিশাল গেম চলছে। হরমুজ প্রণালীর উত্তেজনার কারণে ভারত আর পাকিস্তান তো নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেই, কিন্তু ইরান কি করছে জানেন? আমেরিকার হাজারো চেষ্টা সত্ত্বেও ইরান কিন্তু পুরো বিশ্বে তাদের তেল বিক্রি চালিয়ে যাচ্ছে। রিপোর্ট বলছে জুনের মাঝামাঝি সময়ে যখন আমেরিকার সামরিক নিষেধাজ্ঞাগুলো কিছুদিনের জন্য শিথিল হয়েছিল, তখন ইরান প্রায় 6 কোটি ব্যারেল অপরিশোধিত তেল এক্সপোর্ট করে ফেলেছে। তেলের ট্যাঙ্কারের উপর নজর রাখা প্রতিষ্ঠান ট্যাঙ্কার ট্র্যাকার্স বলছে ইরান এই সুযোগটা কাজে লাগিয়ে পাগলের মতো তেল সাপ্লাই করেছে। কিন্তু এখন পরিস্থিতি আবার বদলাচ্ছে।
কারণ 7ই জুলাই আমেরিকা আবার ইরানের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে এবং হামলাও করছে। আর এই কারণেই ইরান এখন যত দ্রুত সম্ভব, যত বেশি পরিমাণ তেল দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। রিপোর্ট অনুযায়ী ইরান একসাথে 6টি বিশাল অয়েল ট্যাঙ্কার রওনা করিয়েছে, যেগুলোতে প্রায় 1,10,00,000 ব্যারেল তেল বোঝাই করা আছে। এর মধ্যে 5টি সুপার ট্যাঙ্কার এবং একটি সুয়েজ ম্যাক্স ট্যাঙ্কার রয়েছে, যেগুলো সাইজে বিশাল বিশাল হয়। দর্শক, এসব এমন একটা সময়ে হচ্ছে যখন হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে টেনশন একদম চরমে। আজ গোলাগুলি হয়েছে। ইরানের IRGC নেভি ওদিকে আগেই বলে দিয়েছে, আমেরিকা যদি হরমুজ প্রণালীতে আবার কোনো নাক গলানোর চেষ্টা করে তবে তাদের পিষে ফেলার মতো জবাব দেওয়া হবে। এদিকে ইরান হয়তো আলোচনার রাস্তাও খোলা রেখেছে, আবার অন্যদিকে যত তাড়াতাড়ি সম্ভব তেল বিক্রি করে দিচ্ছে। কেন? কারণ হরমুজ প্রণালীতে যুদ্ধের মেঘ ঘনাচ্ছে, আর যদি হরমুজ প্রণালীর পরিস্থিতি খারাপ হয় তবে সবচেয়ে বড় ধাক্কা লাগবে ইরানের তেলের ব্যবসায়। ইরান সেটা চায় না। তারা চায় যদি যুদ্ধ লেগেই যায় তবে অন্তত তাদের হাতে যেন কিছু কাঁচা টাকা থাকে। আর একটা প্র্যাকটিক্যাল কারণ হলো, মাটির নিচ থেকে তেল তোলার মেশিন তো আর হুট করে বন্ধ করে দেওয়া যায় না, এগুলো চলতে থাকে। যদি মেশিন চলতেই থাকে আর তেল বিক্রি না হয় তবে সেই তেলগুলো রাখবে কোথায়? রিজার্ভার তো ফুল হয়ে যাবে। তাই ইরান খুব দ্রুত তাদের রিজার্ভার বা তেলের ট্যাঙ্কগুলো খালি করছে এবং যে কোনো মূল্যে তেল বিক্রি করে দিচ্ছে, জলের মতো পরিষ্কার হিসাব। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্রেকিং নিউজের সাথে। তত সময় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।